এপিপি যখন আমরা রান করি তখন we give identification number, right? Correct? আমাদের যখন রিয়েল টাইমে কাজ হয় তখন প্রতিটা পেমেন্টের একটা করে আইডেন্টিফিকেশন করানো থাকে। ধরো একটা আইডেন্টিফিকেশন একবারই তৈরি হয়, দুবার তিনবারও করতে পারে ওই আইডেন্টিফিকেশনটাকে রিমুভ করে। তো আমরা A410 তে when we go we give the date, we এই রেকর্ডিংটা স্টার্ট করে দাও। we give the date and identification number. এবার ধরো তুমি কোনো ভেন্ডারকে পেমেন্ট করতে চাও, ধরো তোমার 10টা ভেন্ডারকে পেমেন্ট করতে চাও, যেই ভেন্ডারের পেমেন্ট হয়তো ডেলি হয় বা দুদিন ছাড়া ছাড়া হয়। ওই 10টা ভেন্ডারকে তুমি ওই আইডেন্টিফিকেশনের নাম্বারের মধ্যে ঢুকিয়ে রাখলে উইথ কোম্পানি কোড এন্ড অল। তো যখন ওই ভেন্ডারের পেমেন্ট ডিউ হবে তখন অটোমেটিক্যালি আমরা ব্যাচ জব শিডিউল করে দেবো, F110 রান হয়ে পেমেন্টটা করবে। এবার তুমি সেট করলে ধরো আজকে ওকে পেমেন্ট করছো, নেক্সট পেমেন্ট ডেট তুমি একদিন ছাড়া ছাড়া করছো বা দুদিন ছাড়া ছাড়া করছো। তাহলে আজকে যদি হয় 15 তারিখ, তুমি রাখছো 17 তারিখের ডেট, নেক্সট পেমেন্ট ডেট। ক্লিয়ার? 17 তারিখ রাখলো। তাহলে if you want to make payment to those vendor or any vendor out of that 10 list tomorrow, kalke, with the same identification number, you cannot make payment. System will restrict you. System will tell you that your next payment date is falling on 17th of December. নেক্সট পেমেন্ট ডেট যখনই তুমি দেবে তখনই ও ইন বিটুইন ডেট নেবে না। তো নেক্সট পেমেন্ট ডেট ক্যান নট বি সেম ডেট। মানে তুমি যদি আজকে পেমেন্ট করছো আজকেই নেক্সট পেমেন্ট ডেট রাখতে পারবে না। নেক্সট পেমেন্ট ডেট আইদার টুমরো এন্ড হেন্সফোর্থ গোয়িং ফরওয়ার্ড। আর যদি 15 হয় 16, 17, 18, 19 রাখতে পারো, 21, 30, 30th ডিসেম্বর রাখতে পারো, কিন্তু ওই আইডেন্টিফিকেশন নাম্বার তুমি 30th ডিসেম্বরের আগে যদি রান করো, your payment will not happen. Clear? হ্যাঁ স্যার। That is the significance of নেক্সট পেমেন্ট ডেট। next payment date. Clear তো? হ্যাঁ স্যার। দাঁড়াও আমি একটু এই অর্ডার করে দিই। এক মিনিট।
বলো অভিরূপ। না না কিছু না। ওকে। বলছি কি অবস্থা, ওদিকে ঠান্ডা পড়েছে নাকি খুব? ঠান্ডা তো আছে স্যার একটু, একদম তোমার সেই শরীর জন্য ঠিক সেট আপ আছে করে। তো? শরীর ঠিক নেই, জ্বর স্যার। ও, দেখি মুখ চোখে একটু ঝামড়ে রয়েছে, আমি ভাবছি কি হলো। হুম, চলো তো আজকে কি হবে বলো তো, কি টপিক? আজকে হবে আমাদের এফআইএমএম ইন্টিগ্রেশন থিওরি পুরো। এটা অ্যাকচুয়ালি বোর্ডে একে করলে ভালো হতো, এই ক্লাসটা অনলাইন একটু সমস্যাই আছে। ঠিক আছে, অসুবিধা নেই, দেখছি। সুমন্ত দা, রেকর্ডটা করো সুমন্ত দা। আরে হ্যাঁ আমিও করছি, অসুবিধা নেই। হচ্ছে হচ্ছে, রেকর্ডিং চলছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা। আচ্ছা, চলো let's get started. Okay. দেখো, FIMM integration or FISD integration is an integral part of any business. মানে it's a main part of any business.
কেন it is main part of any business? বিজনেসের মেইন মোটিভ কি, কে বলতে পারবে? প্রফিট স্যার। প্রফিট আর্ন করা। তো প্রফিটটা তুমি কিভাবে আর্ন করবে? ইউ নিড টু সেল ইউর প্রোডাক্ট, রাইট? ইয়েস অর নো? Yes, sir. You need to sell your product. In order to sell your product, you need to produce that product. Yes or no? Yes. হ্যাঁ স্যার। You need to produce that product at a minimum cost. In order to produce your product, you need to acquire raw materials, then convert that raw materials into your finished products and then sell. This is the main business, right? বাকি যেসব আছে, those are all required, but those are not the main activities that a business performs. Correct? Main activity is raw material procurement. আমি এটা example দিচ্ছি, it's example of a manufacturing company. তো মেন বিজনেস কি হয়? র মেটেরিয়াল প্রকিউরমেন্ট, র মেটেরিয়াল procurement, convert that raw material into finished product and then sell into the market. Yes or no? Yes, sir. সবাই এগ্রি করছে? হ্যাঁ স্যার, yes. গুড। দেখো, এই অ্যাক্টিভিটিসের জন্য বা এই প্রসেসটার জন্য তোমাকে কোনো এমবিএ করতে হয় না বা কিছু করতে হয় না। এমনি তুমি যদি বিজনেস খোলো, বাই ডিফল্ট ইউ উইল বি ডুইং দিস, রাইট? ইয়েস অর নো? আমার সাথে কেউ ইন্টারঅ্যাক্ট করে, বুঝতে পারছি না আমার স্ক্রিন। Yes, sir. ইয়েস। হ্যাঁ স্যার। So this is called your supply chain management, the entire supply chain. আচ্ছা আচ্ছা। ওকে, এর মধ্যে আরো কিছু আছে, ট্রান্সপোর্টেশন এগুলো আছে, যেটা আমি বলবো এখন। তো বেসিক্যালি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট is a module in your MBA course. হ্যাঁ স্যার। অবিরূপ ভালো বলতে পারবে, করছে এখন, রাইট? আছে তো অবিরূপ? হ্যাঁ স্যার, আছে আছে। আচ্ছা। তো প্রথম দিন থেকে বলে আসছি কি SAP is sitting on top of your business, nothing else. তো তোমার বিজনেসকে কন্ডাক্ট করতে গেলে these are the three main areas you need to focus on. র মেটেরিয়াল প্রকিউর করলে, র মেটেরিয়াল প্রকিউর করার পর ওটা প্রোডাকশনে দিয়ে দিলে, তোমার র মেটেরিয়ালের স্টক কমে গেল। হ্যাঁ সব দিয়ে দিলে, কমে গেল, প্রোডাকশন হ্যাঁ। করে বিক্রি করে দিলে, ব্যাস, তারপর ভ্যারেন্ডা বাজাচ্ছ, আর কিছু নেই হাতে। তার মানে কি হবে? ইউ নিড টু বি very much vigilant upon the stock of your raw materials and your finished goods, right? তবেই তোমার বিজনেসটা চলবে। হ্যাঁ স্যার। তো procuring the raw material, then push it to production, then
selling of finished goods is the total supply chain management process of a business and in SAP it is divided by, separated by FIMM in FIMM, production planning and CO, production planning and CO, and sales and distribution. দেখো একটা জিনিস, you need to know the business. যারা বড় বড় যে কোম্পানির হয়ে তোমরা কাজ করবে ইন ফিউচার, এসএপি এর কাজ এসএপি তে যদি করো, তোমার কি মনে হয় those who are the CEO of the company or technical consultant of the company, they knows all this SAP terminology, FIMM integration, FISD integration, controlling? Do they know that? No, জানে না ওরা কেউ। কেন তাহলে ওরা স্যার? কি এসএপি জানবে? জানতেই হবে। তুমি কোম্পানি চালাচ্ছ, তুমি 10টা বা 100টা এসএপি কনসালটেন্ট পুষে রেখেছো, ও কিন্তু ইজ দ্যাট ম্যান্ডেটরি তোমাকে এসএপি জানতে হবে? না না না, তোমাকে কি জানতে হবে? business. কোম্পানিটা চালাবে কি জানতে হবে? বিজনেস করাটা জানতে হবে। বিজনেস করাটা জানতে হবে। এবার তুমি যদি বলো তোমার কনসালটেন্টকে কি আমি এই ভেন্ডারের থেকে এই মাল তুলবো, এই ভেন্ডারকে আমার এই দিন পেমেন্ট করতে হবে, এত টাকার মাল এলে তবেই আমরা নেবো, এত টাকার সেলিং হলে তবেই আমরা সেই কাস্টমারকে বিক্রি করব, ঠিক আছে, আমি এই প্রোডাকশন, তুমি এই র মেটেরিয়ালস কে ফিনিশ গুডস এ কনভার্ট করছো, আমি 5টা লেবার দিতে পারবো, 8টা লেবার দিতে পারবো না, আমার কস্টিং বেড়ে যাবে, আমি ইলেকট্রিক এই মেশিন আনতে পারবো না, আমার এই মেশিনে কাজ চালাতে হবে, এই ডিসিশন গুলো কে নেবে? বিজনেস নেবে? Management. ম্যানেজমেন্ট নেবে? ম্যানেজমেন্ট, হ্যাঁ। নেবে। এবার বলো এসএপি কনসালটেন্টের কি রোল এখানে? কিছু রোলই নেই। যেটা ম্যানেজমেন্ট বলবে করতে সেই জিনিসটাকে অ্যাকোমোডেট করাতে হবে এসএপি তে। হ্যাঁ, এই লজিকটা বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বোঝাচ্ছি আমি। কি ফাংশনালিটি ছেড়ে দাও, ভুলে যাও। তোমার ম্যানেজমেন্ট, তোমার যে ডিসিশন মেকার আছে, সে যেই প্রসেসটা তোমাকে বলবে করতে, সেই প্রসেসটা তোমাকে এসএপি তে ইমপ্লিমেন্ট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ sir. তো এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যাদের যাদের এমবিএ নেই তাদের এমবিএ করতে, যাতে এই প্রসেস গুলোর ক্ল্যারিটি আসে, তবেই তোমরা বড় কনসালটেন্ট সবাই হতে পারবে। ইটস নট অ্যাবাউট কি এমবিএ করলে তবেই এটা হবে, বাট এমবিএ তে এই জিনিসগুলো শেখানো হয়। হ্যাঁ, তাহলে কি হবে, তুমি যখন এসএপি কনসালটেন্ট হবে, তোমার বিজনেসটা তোমার মাথার মধ্যে ক্লিয়ার, কি আমাকে র মেটেরিয়াল প্রকিউর করতে হবে, আমাকে পেমেন্ট করতে হবে, আমাকে ওটাকে কনভার্ট করতে হবে ফিনিশ গুডস এ, দিয়ে ওটাকে আমি সেলিং করব। সেলিং করতে গেলে আমি তো ডাইরেক্ট যেটা কারখানায় তৈরি হলো ওটাকে তো বেচে দিতে পারবো না, ওটার সাথে প্যাকিং চার্জেস, প্যাকেজিং চার্জেস যেটা হয় ওটা থাকবে, সমস্ত কিছু নিয়ে একটা ফাইনাল প্রোডাক্ট বার করে বিক্রি করব, তার কস্টিং আছে। এই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে আইডিয়া রাখতে হবে। 0.50 পয়সারও কিছু জিনিস আজকের বাজারে, ওটাও কিন্তু আমাদের হিসাব রাখতে হবে, কারণ ওটা একটা প্রোডাক্টের কস্ট ডিটারমাইন করবে। কারেক্ট তো? হ্যাঁ, হ্যাঁ sir. তাহলে দেখো এই যে র মেটেরিয়াল প্রকিউর করছি, মেটেরিয়াল চলে আসছে, এটা কাদের আন্ডারে? এটা এফআই এর আন্ডারে নয়,
এটা আমার চলে যাচ্ছে এমএম এর আন্ডারে, মেটেরিয়াল চলে আসছে তাই না, হ্যাঁ এমএম এর আন্ডারে চলে আসছে। তাহলে এফআইএমএম ইন্টিগ্রেশন কেন? এফআইএমএম ইন্টিগ্রেশন এই কারণে কি, তোমার বিভিন্ন ডিপার্টমেন্ট করে রেখেছো, এবার তোমার যে স্টক ডিপার্টমেন্ট আছে, হুম, তারা বলল কি আমার র মেটেরিয়াল নেই, কমে গেছে স্টক, র মেটেরিয়াল ইমিডিয়েট প্রকিউর করতে হবে। তো টাকাটা কে দেবে? কে দেবে টাকা? যে সেলস হয়ে যে টাকাটা এসছে সেলস হয়ে সেটা। টাকাটা এসে ওরাই দেবো দেবো যদি চায়ের দোকান বিজনেস হচ্ছে, এটা সেলস হয়ে যে টাকাটা এসছে, না শাড়ির বিজনেস করছো? তোমার ফিনান্স ডিপার্টমেন্ট থাকবে একটা যে কোনো কোম্পানিতে, সেলস হয়ে এসছে, হ্যাঁ ওটা তো অনেক ব্রডার ব্যাপার, সেলস হয়ে আসবে তবেই তো বিজনেস চলবে। সেলস হয়ে যা হ্যাঁ। টাকা আসবে সব সব ঢুকিয়ে দেবে ফিনান্সে, নাকি না 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 প্রফিট বার করে একটা একটা পোর্শন ফিনান্সকে অ্যালোকেট করে রাখবে বাজেট দিয়ে? হ্যাঁ, একটা কোনটা? পোর্শন অ্যালোকেট করে রাখবো। বাজেট দিয়ে। তাহলে হ্যাঁ তাহলে তোমার যে র মেটেরিয়াল প্রকিউরের যে রিকোয়ারমেন্ট উঠবে, সেই রিকোয়ারমেন্টটা টাকা কে দেবে? ফিনান্স দেবে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার এফআই আনতেই হবে। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার তো সবাই এক পেজে? হ্যাঁ স্যার। তাহলে therefore FIMM integration is required because we need to make the payment to the vendor. Clear? হ্যাঁ স্যার। Similarly, FISD integration, এক minute. FISD integration is also required because when we will be selling the product to the customer, that time we will be receiving the amount. Again, finance will get hit, right? ইয়েস। যখনই তোমার ফিনান্সিয়াল ট্রানজাকশন আসছে এক্সটার্নালি, তখনই তোমার এফআই কে ঢোকাতে হবে। সুমন্ত বলো। স্যার, যখন কোনো ফিনিশ গুডস আমি মার্কেটে ফর সেলিং পারপাস ছাড়ছি, সেই মেটেরিয়ালটা প্রাইজিংটা সেটাও কি কস্টিং ডিপার্টমেন্ট কিংবা ফাইন্যান্স ডিপার্টমেন্টের উপরে এফেক্ট করবে? মানে মেটেরিয়াল কস্টিংটা। ফিনান্সের ওপর এফেক্ট তখনই করবে যখন ওটা সেল হবে। ওকে স্যার, কিন্তু তাহলে মেটেরিয়াল কস্টিং। কস্টিংটার খুব ভালো কোশ্চেন করেছো, কস্টিংটার ব্যাপারে আমি বলবো, ঠিক আছে? একটু টাইম দেয়, এফআইএমএম ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে যখন আমি মিডল পোর্শনে যাব, মানে তখন যখন তোমার কনভার্সনটা বলবো, তখন তোমার কস্টিংটা চলে আসবে বাই ডিফল্ট। ওকে স্যার, ওকে। আচ্ছা, এক মিনিট একটু দাঁড়াও, আমি একটু আমার ব্রেকফাস্টটা নিয়ে আসি। হ্যাঁ, এক মিনিট। দেবজি দিদা দার্জিলিং এ আছো? হুম। ওই ছেলেটার কি হলো? ইজাজ না কি নাম? ও আসে না এখন, আর জয়েন করে না ক্লাস? ও চাকরি পেয়ে গেছে আরে বড়িয়া, কোথায় পেয়েছে? এম পকেটে। এম পকেট মানে সেটা কি জিনিস? এটা মনোদীপ বলতে পারবে ভালো। মনোদীপ? এম পকেট ওই অ্যাপ আছে। ও আচ্ছা আচ্ছা। অভিরূপ বলেছে তো, অভিরূপই ভালো জানে।
মনোদীপ, তুমি কি বাথরুমে আছো নাকি? এত ইকো হচ্ছে। এক্স্যাক্টলি আমারও তাই মনে হলো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। না না, আমি ঠান্ডা লেগেছে তো একটু আলাদা আছি, মানে যেখানে আছি একটু ফাঁকা ঘরটা। ওকে ওকে। ও এম পকেটে চাকরি পেয়ে গেছে বলে কোর্স করছে না আর ওরা? না, না না, ওর ওকে হয়তো ওকে। মনে হয় স্যাটারডে সানডে ক্লাস মানে যেতে হয়, মানে ওরকম হ্যাঁ কিছু অফিস, করবে। হ্যাঁ ওকে 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 ওকে। ওইরূপ দুঃখ করে লাভ নেই, আরে না, ঠিক আছে, তোমারও সময় আসছে। কি আর বলবো। দেবজ্যোতিদার কথা শুনে বিগ ফোরের স্বপ্ন মুছে ফেলছি। কেন? এ বাবা, এ কি, উম, এই দেখ, ও তো করতে হবে, ওটা করতে, ওটা পার্ট অফ লাইফ, পার্ট অন্তত অফ ওয়ার্ক। রেকর্ডিংটা পজ রেখো, না হলে চলুক। হ্যাঁ ওকে ওকে। এ দেবজ্যোতি, তুমি ওই আগের দিনের ক্লাসের একটা ভিডিও, যেটা অডিও নেই, ওটা একটু পাঠিয়ে দাও না প্লিজ। মানে সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেছে। ওটা ওটা কাকে ও প্লিজ একটু আমি, পাঠিয়ে দাও। ওটা হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ, পাঠিয়েছিল, গ্রুপে সেন্ড করে দাও দেবজ্যোতিকে। আর যার হ্যাঁ কাছেই ওটাই আছে সেই ফরওয়ার্ড একটু করে প্লিজ দিচ্ছি। গ্রুপে আপলোড করে দাও। আচ্ছা, আমি ক্লাসটা শেষ হয়ে যাক তারপর করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ, কারণ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো সিকোয়েন্সটা একেবারে ব্রেক হয়ে গেছে মাঝখানে। ঠিক, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। ওকে। এই ফরওয়ার্ডের অপশন দিচ্ছে না। এই ঠিক অভিরূপ আছে, তুমি আরেকবার একবার আপলোড। করে আমি দিচ্ছি। করে দিচ্ছি, আমি হ্যাঁ করে যাই হোক, দিচ্ছি। হ্যাঁ হুম। আমাদের অভিরূপ স্যার এমবিএ করছে। আরে তো কি হয়েছে? দেখবো অভিরূপ কোথা থেকে করছো এমবিএ? অভিরূপ কোথা থেকে করছো এমবিএ? স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ও আচ্ছা, এটা কোথায় গো এটা? ব্যারাকপুর। কুন্তি ঘর। ও, ও মানে রানাঘাট থেকে তুমি রেগুলার আপ এন্ড ডাউন করো ব্যারাকপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5 ঘন্টা মতো ওকে লাগে। ওকে ওকে। আর কতদিন, মানে এটা রেগুলার এমবিএ তো, মানে 3 বছরের কোর্স? না, 2 বছর রেগুলার। ওকে। আর কিসে, মানে ফাইন্যান্সে করছো, কিসে করছো? হ্যাঁ, এখনো স্পেশালাইজেশন দেয়নি, ফার্স্ট সেম পরীক্ষা আছে জানুয়ারিতে, তারপর ওরা ঠিক করবে। স্যার তো বলেছে ফাইন্যান্সে, তার আগে একবার কথা বলে নেবো সৌমিক স্যারের সাথে। ওকে ওকে ওকে। ও দেবজ্যোতি দা, হ্যালো। যাই হোক, মোদ্দা কথা আমাদের অভিরূপ স্যার স্যার বলে ঘুরতে হবে। অভিরূপ স্যার হ্যাঁ, কি? এমবিএ করে ম্যানেজার ফ্যানেজার হয়ে যাবি তখন। অভিরূপ স্যার বলে ঘুরতে হবে। না না, ম্যানেজার অত তাড়াতাড়ি হওয়া যায় না, অনেক রেসপন্সিবিলিটি লাগে। আচ্ছা, যেরকম, যেমন আরে মানে একটা ম্যানেজার হলে কি হবে, আন্ডারে যতজন থাকবে সবাইকে সামলানো, ঠিকঠাক করছে কিনা, নাহলে আমার উপর তো প্রেশার আসবে। আমি যদি নিজেই না ঠিক করি তাহলে আমি ম্যানেজার হব কি করে? আচ্ছা মনোদীপ, তুমি আচ্ছা। যে কাজটা করছিলে ওটা করছো না ছেড়ে দিয়েছো? ওই যেটা ট্যাক্স কনসালটেন্ট হয়ে একটা কাজ ছিল না? ওটা এখন অফ আছে সুমন্ত দা। ওকে ওকে। ও দেবজ্যোতি দা, আমাদের কলেজ থেকে একটা ইন্টার্নশিপের অফার দিয়েছে, শুধু বিকম যাদের ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য। করে নে। হ্যাঁ, আমি অলরেডি রিজিউম পাঠিয়ে দিয়েছি স্যারকে। ওটা হচ্ছে সেক্টর 5-এ ম্যান পাওয়ার গ্রুপ, এটা কোম্পানিতে বললো। আমি আগের দিন দেখছিলাম গুগলে। কিসে ইন্টার্নশিপ করাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কিসে ইন্টার্নশিপ করাচ্ছে? আমি বুঝতে পারছি না কি বলছো। মানে কিসে কিসে, মানে ম্যান পাওয়ার গ্রুপ কিসে, মানে ফিনান্সে এইচআর ইন্টার্নশিপ ডোমেইন, করাচ্ছে? এইচআর ডোমেইন। এইচআর ডোমেনে? হ্যাঁ। আচ্ছা, ফিনান্সে কোনো পেলি না? না, এইচআর ডোমেইনে করেছে, আর আবার স্টাইপেনও দেবে তো। গ্রুপে পাঠিয়েছিলাম, আমি সাথে সাথেই সেন্ড করে দিয়েছিলাম, দেখা যাক কি আপডেট আসে। হুম, বাহ বাহ। এইচআর হলে কি অফিসে জানিস তো সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দরীরা সব এইচআর এ থাকে। আমি ক্যাপজেমিনিতেও দেখেছি, টিসিএস তেও দেখেছি। ও আচ্ছা।
বলো সুমন্ত দা। হতেই পারে। বলতে পারবো না ভাই, আমি এটার থেকে অনেক দূরে থাকি, অন্য জায়গায় বসি। আচ্ছা, না মানে এমনি এইচআর গ্রুপকে মানে দেখতে পাবো না অফিসে? খুব রেয়ার কেস, আর আমার সাথে যাদের ইন্টারাকশন হয়েছে তারা সবাই ছেলে এবং খুব খারাপ দেখতে এবং খুব অসভ্যের মতো ব্যবহার করেছে। ইয়ে মা, তো এইচআর এর প্রতি খুব একটা ভালো ইমপ্রেশন নেই, সরি। ও আচ্ছা, না না এইচআর এর নিজের একটা স্ব্যাগ আছে, কিন্তু এটা মানতে হবে, একটা স্যালারি দিলে, আলাদাই লেভেলে। স্যালারি হাই দিলে সবারই সোয়াগ বেড়ে যাবে, তোমারও বেড়ে যাবে। স্যালারি হাই বলতে তোর সাথে মানে ম্যানেজারও পর্যন্ত বসে নিজের ইনক্রিমেন্ট নিয়ে কথা বলবে এইচআর এর সাথে, প্রজেক্ট এইচআর এর সাথে। উফ, তাহলে দেবজ্যোতি দা টাটা স্টিলে কবে সুইচ করছো? টাটা স্টিলে পাওয়া তো সহজ নাকি? আরে পেয়ে যাবে। সুমন্ত তো কোনো কানেকশন আছে টাটা স্টিলে? হ্যাঁ, সুমন্ত তাকে জিজ্ঞেস, সুমন্ত তো জেএসডব্লিউ স্টিল। বলো কি বলছো দেবজ্যোতি, আরেকবার বলো। টাটা স্টিলে কেউ জানাশোনা আছে? আরে ভাই, আমি নিজেই 12-14 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, এখনো যেতে পারলাম না ওখানে। কি বলছো, রিকোয়ারমেন্ট কি থাকে? জানি না, আমি 2বার ইন্টারভিউ দিয়েছি, একবারও সিলেক্ট হয়নি। এ মা, টাটা স্টিলে কটা কোথায় ফেজে কোথায় ওই ইন্টারভিউ হয়? জামশেদপুর? একবার আমি 2বার না, সরি 3বার হলো তাহলে। একবার আমি ঝাড়সুগুড়ার জন্য দিয়েছিলাম, মানে যেটা ওরা ভূষণটাকে অ্যাকোয়ার করেছে ওটায়। একবার জামশেদপুরে দিয়েছি, আর একবার ঝাড়িয়াতে দিয়েছি। ঝাড়িয়া মানে ওদের ওই মাইনিং। একটা তো হয়নি। না না, আমি বলছি জামশেদপুরে কিসের ইন্টারভিউ দিয়েছিলে? প্রকিউরমেন্ট, সেলস? আমার প্ল্যানিং এন্ড প্রকিউরমেন্ট, প্ল্যানিং প্রকিউরমেন্ট। হয়নি? ওদের নিজেদের সেট আপ কেন থাকে মানে ভাই খুব। মানে আমার যতদূর যা মনে হয়েছে, মানে আমি 2টো ইন্টারভিউ অনলাইন দিয়েছিলাম, আর একটা ফেস টু ফেস। তো আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, সে ওদের নিজেদের সেট আপ থাকে খুব। ও, আচ্ছা, কটা ফেজে টাটা স্টিল ইন্টারভিউ হয়? ডিফিকাল্ট। অনেক হয়েছিল আমার। ফেস টু ফেস হয়েছিল। ফেস টু ফেস যারা ক্লিয়ার করেছে তাদের এইচআর রাউন্ড, এইচআর রাউন্ড তো কিছু না, স্যালারি নেগোসিয়েশন, তোমার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, এক্সেট্রা এক্সেট্রা, তারপর রিক্রুটমেন্ট আর কি। ফ্রেশার নয় না তুই নাকি? নেয়? ফ্রেশারের কথাটা আমি ঠিক বলতে পারবো না দেবজিৎ, মানে আমি তো অ্যাজ এন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, মানে আমি যে কটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাজ এন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, ও হ্যাঁ, 5-6 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাই তো হ্যাঁ, এক্সপিরিয়েন্স ওরকম ওরকম ক্যান্ডিডেট। ওইরকম। হুম হুম। তাহলে দেবজ্যোতি দা কনফার্ম টাটা স্টিলে। টাটা স্টিলে আমার না প্রকিউরমেন্ট না আমি আইটি সেক্টরে কাজ করি, না এই ঘাটকা না ওই ঘাটকা। আমাকে এই বছর আমি কত কিছু শিখে, আমাকে ফিক্স অ্যাসেটের নিতে হয়েছে, ট্রেনিং নিতে হয়েছে, ইন্টার কোম্পানি দেবজ্যোতি, করতাম, তোমরা ক্যাশ তো অ্যালোকেশন। তোমরা তো টাটা স্টিলেরই প্রজেক্ট গুলো হ্যান্ডেল করো তো, টিসিএস এ? টাটা স্টিল ইউকে। আচ্ছা, ইউকে, ওকে ওকে। হুম, ইউকে তে যাবে পোর্টালে দেখি প্রচুর বেরিয়েছে, পোর্ট অ্যালবার্টে আর ইমোডিনে। সুমন্তদার ভালো ডোমেন বেস কাজ, মানে ক্লিয়ার অ্যান্ড কাট। আমাদের আমাদের দেখা সেগুলো শুধু আইটি সেক্টরই এক্সিস্ট করে। কিছুটা বলতে পারো, আমার প্ল্যান বেস তো। না মানে তুমি সেলফ কোম্পানিতে তো মানে, তো মানে আমাদেরটা কি করতে হবে, ব্যাক এন্ডে ডেটা প্রসেসিং টাইপের কাজ মানে। না না, আমার ওরকম নেই, মানে ধরো আমি যেখানে খুশি যেতে পারি। হ্যাঁ, আমার একটা জায়গার মধ্যে সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের ক্যাশ অ্যালোকেশন, এবার ধরো ক্যাশ অ্যালোকেশন এগুলো তোমাদেরও মনে হয় আউটসোর্সই করা। আহ, হবে হয়তো। এত লোকের মাঝখানে কাকে কিভাবে কি করেছেন জানি না ঠিক। হুম,
যেরকম টাটা স্টিল ইন্ডিয়ার প্রকিউরমেন্টটা টিসিএস এর কাছে, পুরো প্রকিউরমেন্ট যেতে হয় আবার এদেরকে, যে গিয়ে ভেন্ডারের সাথে ওকে। কথা বলতে হয় প্রকিউর। হুম। না আমি সেটা খুব সেটা শখ। আমার রোলেও আছে ওগুলো, ভেন্ডরের সাথে কথা বলা, ভেন্ডরের সাথে মিট করা, ভেন্ডার মিট, কাস্টমার মিট, এসব আমার চলতেই থাকে। হ্যাঁ, মানে জেনারেলি প্রকিউরমেন্ট এইসব জিনিস আউটসোর্স করে না। আমি ফার্স্ট দেখলাম টাটা স্টিল ইন্ডিয়া আউটসোর্স করে, মানে আমি এরকম এতটা প্রকিউরমেন্ট আউটসোর্স করে, যেটা হয়তো প্রকিউরমেন্ট যেটা এসএবি তে এন্ট্রি করতে হয় বা ইনভয়েস প্রসেস করে হুম দিতে হয় সেই পার্টটা আউটসোর্স করে, বাট পুরো প্রকিউরমেন্টটাই আউটসোর্স করেছে, এটা আমি ফার্স্ট টাইম হুম। শুনলাম ওই টাটা স্টিল ইন্ডিয়ার। ওকে। সেটা দেখো কি বলি বলো তো। ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। রিয়েল টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। স্যার ইজ ভেরি হ্যাপি। হ্যাঁ, ওটাই দেখছি। এ আবার কি হলো? মনোদীপ জাদুর বাসায় কথা বললো। মনোদীপ, কি স্যার বাথরুম থেকে মানে? বেরো, তোমার কথা সব কেটে যাচ্ছে, বাথরুমের সিগন্যাল আসছে না ঠিকঠাক। হ্যাঁ, মনোদীপ খালি তো। বলো। সরি, আমার একটু অফিস থেকে ফোন এসেছিল। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম অফিস থেকে ফোন এসেছিল। তোমার ব্রেকফাস্ট হয়েছে? হ্যাঁ, হুম, হয়ে গেছে? Okay, হয়ে গেছে। চলো। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার দেখো, খুব সিম্পল আমাদের বিজনেস প্রসেস। ওটাকে আমরা এসএপি তে স্টিচ করব। ওকে, তাহলে আমাদের র মেটেরিয়াল কমে গেছে, র মেটেরিয়াল প্রক্রিয়া করতে হবে। এই ইনফরমেশনটা কে দেবে আমাদের? ভেন্ডার দেবে তো স্যার। এমএম না, ভেন্ডার দেবে। এমএম কে বললো ভেন্ডার দেবে? ভেন্ডার কি করে দেবে? ভেন্ডার কে দেবে, কে বললো আগে বলো? মনোদীপ বলেছে আর অভিরূপ বলেছে। না স্যার, আমি আমি কিছুই শুনছি। বলিনি। মনোদীপ বলেছে। আর কে বলেছে? সুমন্ত বলেছে। না না স্যার, মনোদীপই বলেছে। মানে হচ্ছে তুমি আমি আমার থেকে মাল কিনছো, আমি বলবো তোমার স্টক কমে গেছে, তুমি মাল নাও। না স্যার, আমি শুনতে বলবো। ভুল করেছি স্যার। কে বলবে বলো? না আমি বলেছি, মানে যেটা কোয়েশ্চেনের অ্যান্সার হওয়া উচিত, কোয়েশ্চেনটা স্যার ভুল। ঠিক আছে। আমার কে র মেটেরিয়াল ওয়্যার হাউস দেবে ওয়্যার যে হাউস? মাল কমে গেছে। যে আমার স্টক দেখছে সে বলবে আমার মাল কমে গেছে র মেটেরিয়ালে, তাই তো? একদম সিম্পল জিনিস, হ্যাঁ কমন সেন্স। হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে ওরা যখন বলবে তখন ওরা একটা পারচেজ রিকুইজিশন ক্রিয়েট করবে। পারচেজ রিকুইজিশন সবাই জানে। রিকুইজিশন কি হয়? একটা নোটিফিকেশন দিল কি আমার এত মেটেরিয়াল লাগবে, হুম। স্টক কমে গেছে, আমার 1000 কোয়ান্টিটি মনিটর লাগবে। ধরো ল্যাপটপের অ্যাসেম্বল করছে, প্রোডাকশন হচ্ছে, 1000 কোয়ান্টিটি মনিটর লাগবে, 1000 কোয়ান্টিটি কিপ্যাড লাগবে। এই রিকোয়ারমেন্ট গুলো আমার স্টক ডিপার্টমেন্ট থেকে আমার কাছে আসবে, তাই তো? কার হ্যাঁ কাছে আসবে এটা? এটা আসবে যারা এন্ড ইউজার, যারা
পিও রেজ করবে। হ্যাঁ তার মানে এটা আমার ফার্স্ট স্টেপ, আমার এতগুলো জিনিস লাগবে, এটার বেসিসে আমাদের কি করতে হবে, পারচেজ অর্ডার রেজ করতে হবে, তাই তো? বা হ্যাঁ পারচেজ অর্ডার রেজ করতে হবে। কেন রেজ করতে হবে? কারণ এই পারচেজ অর্ডারটাই তুমি আমাকে, ধরো আমি তোমাদের ভেন্ডার, তোমাকে এই পারচেজ অর্ডারটা আমাকে পাঠাতে হবে তো, নাহলে আমি বলবো বাজারে গিয়ে আলুর দোকানের সামনে বলছো এই আলু দাও, আমি জিজ্ঞেস করছি কত, তো ও বলছে, তুমি বলছো কি পাও সব আমি জানি না, আমার আলু চাই, আলু দাও। তাহলে কি করে হবে? তো উই নিড কোয়ান্টিটি, রাইট? ইয়েস। হ্যাঁ We need quantity, we need details of everything. তাহলে এই পারচেজ অর্ডারটা রেজ করতে হবে পারচেজ রিকুইজিশনের বেসিসে। হ্যাঁ যখন এই পারচেজ অর্ডার রেজ হয়ে যাবে, মানে আমার কাছে পাঠালে, আমি তখন কি করব, আমি পারচেজ অর্ডারের বেসিসে মাল পাঠাবো, তো হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি 100 কোয়ান্টিটি চাইলে আমি 100 কোয়ান্টিটি মাল তোমাকে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে তোমার তরফ থেকে ওটা গুড রিসিপ্ট হবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? হুম হ্যাঁ এবার তুমি গুড রিসিভ করলে, এবার পকেটে তো দেবে না, না you need to pay me, right? তো পেটা কিসের বেসিসে করবে? তুমি ইনভয়েস, ভেরি গুড। তাহলে এই ইনভয়েসটা আমি পাঠাবো, তাই তো? হ্যাঁ আমার দেওয়ার কথা তোমাদের, হ্যাঁ স্যার দোকানে যাও, ফোন কেনো, মোবাইল ফোন কিনলে বা মাসকাবাড়ি কিনলে, মাসকাবাড়িতে একটা লিস্ট দিয়ে দিলে দোকানদারকে, মানে পারচেজ অর্ডার, গুডস রিসিভ করলে থলি ভরে দিয়ে দিল, দিয়ে ও লিখে দিল বিল কত, এই যে ইনভয়েস, ইনভয়েসটা দেখে তুমি কি করলে, পেমেন্ট করলাম। পেমেন্ট করলে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে তোমার FIMM ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা স্যার। এবার এইগুলো তো সব সিস্টেমে হচ্ছে, হ্যাঁ সিস্টেম হচ্ছে তো নাকি মুখে মুখে হচ্ছে? এগুলো সিস্টেমে সিস্টেমে হচ্ছে, অবভিয়াসলি। বোকা বোকা কোশ্চেন, অবভিয়াসলি সিস্টেমে হবে, রাইট? হ্যাঁ তাহলে সিস্টেমে হলে আমাকে বুকস অফ অ্যাকাউন্টসে ঢোকাতে হবে তো, হ্যাঁ স্যার জার্নাল এন্ট্রি লাগবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ অবভিয়াসলি জার্নাল এন্ট্রি লাগবে, না কি করে ঢোকাবে? তাহলে এবার তুমি একটা কথা বলো, আমাদের যে কেনা বেচাটা হবে ওটা আমি আমার বুকস অফ অ্যাকাউন্টসে তুলবো, মানে P&L এ ঢোকাবো, ব্যালেন্স শিটে ঢোকাবো, তাই তো? হ্যাঁ 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 তাহলে পারচেজ রিকুইজিশনের কি জার্নাল এন্ট্রি হতে পারে? ঠিক আছে, বেকার সময় নষ্ট করে লাভ নেই। দেখো, পারচেজ রিকুইজিশন মানে আমার
এতগুলো মেটেরিয়াল লাগবে বলে মেটেরিয়াল ডিপার্টমেন্ট থেকে একটা কোয়ারি রেজ করলো, তাই তো? হ্যাঁ তো দিস ইজ জাস্ট অ্যান ইনফরমেশন, এখানে কোনো লেনদেনের ব্যাপারই এলো না। হ্যাঁ 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 এরপর কোনো জার্নাল এন্ট্রি এখানে রেজ হবে না। হ্যাঁ শুধু তোমার পারচেজ রিকুইজিশন নাম্বার দিয়ে সিস্টেমে ট্র্যাক হবে, আর কিছু না। হ্যাঁ And purchase requisition ME51N transaction code, which is not mandatory to create. Clear? হ্যাঁ স্যার। সেকেন্ড হচ্ছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারে কি জার্নাল এন্ট্রি হবে? স্যার পারচেস অর্ডারও তো ইনফরমেশন, মানে প্রাইস, কোয়ান্টিটি। ভেরি গুড। পারচেজ অর্ডারও আমার ইনফরমেশন। তো আমার কোনো জার্নাল এন্ট্রি আসবে না। ক্লিয়ার? হ্যাঁ 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 ইনফরমেশন। তাহলে হচ্ছে গুডস রিসিভ, মানে তুমি গুডস রিসিভ করেছো। নর্মাল অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে কি জার্নাল এন্ট্রি হওয়া উচিত? স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ওই বলো। ভেন্ডর 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 ক্রেডিট। স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডর, হ্যাঁ ঠিক তো? এবার দেখো, ইনভেন্টরি বা স্টক অ্যাকাউন্ট একই জিনিস। হুম ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট, ওকে। টু vendor. এবার আমাদের অ্যাকচুয়ালি এখানে অ্যাকাউন্টিং, এটাকে আমি সাইডে লিখে রাখি, তোমাদের এই করতে সুবিধা হবে। Their inventory spellingটা হ্যাঁ ঠিক আছে। এটা আমার অ্যাকাউন্টিং এন্ট্রি হবে, তাই তো? হ্যাঁ 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 স্যার। এবার যদি মনে করে থাকো, তোমাদের বলেছিলাম আমাদের রেসিপিতে পারচেজ অ্যাকাউন্ট বলে কিছু হয় না। আচ্ছা পারচেজ অ্যাকাউন্ট বলে কিছু হয় না, আমাদের হয় জিআর আইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট। সুমন্ত দেবজিৎ শুনেছো? হ্যাঁ, এটা খুব শোনা শোনা।
খুব শোনাশোনা। আমাদের হয় GRIR ক্লিয়ারিং অ্যাকাউন্ট, মানে হচ্ছে গুডস রিসিভ, ইনভয়েস রিসিভ, ক্লিয়ারিং অ্যাকাউন্ট। এটা একটা অফসেট অ্যাকাউন্ট যেটা তোমার এই প্রসেসে নালিফাই হয়ে যাবে, এক্ষুনি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ এটা এক্ষুনি এই প্রসেসেই নালিফাই হয়ে যাবে যখন আমরা এগোবো এই অ্যাকাউন্টিং এন্ট্রি দিয়ে, তখন বুঝতে পারবে। তাহলে আমার এখানে ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট টু GR এরকম লেখে, GRIR ক্লিয়ারিং অ্যাকাউন্ট। এটা হচ্ছে গুডস রিসিভের জার্নাল এন্ট্রি ইন SAP। ওকে, এইটার টি কোড হচ্ছে ME51N, এইটার টিকেট হচ্ছে ME21N, এটার টি কোড হচ্ছে মাইগো। শুনেছো তো? এবার মাইগো, মাইরো, সুমন্ত, সুমন্ত নেই নাকি? সুমন্ত নেই। হ্যাঁ স্যার, না না শুনেছি শুনেছি স্যার, মাইগো শুনেছো? শুনেছি না, মানে রেগুলার ইউজ করি। এগুলো রেগুলার ইউজ করো। তুমি কোথায় ছিলে এতক্ষণ? স্যার আনমিউট হচ্ছিল না কোনো কারণে, ওই বাটনটা ক্লাস কাটছিল স্যার। আচ্ছা, দেবজিৎ শুনেছো মাইগো, মাইরো? না স্যার, এটা আচ্ছা, শোনো। এটা আমি করি না। ওকে, তাহলে এখানে আমরা দিই ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট টু GRIR ক্লিয়ারিং অ্যাকাউন্ট। আমাদের টার্গেট কিন্তু এটাই হবে, এটা আমার মেইন অ্যাকাউন্টিং এন্ট্রি, এটা থেকে আমরা সরতে পারবো না, কিন্তু আমরা এখানে তো সরে গেলাম। হ্যাঁ, এবার GRIR টু ভেন্ডার হবে। এক্স্যাক্টলি। এবার যখন আমরা ইনভয়েসটা দেবো, GRIR clearing account debit to vendor account, দেখো আমার GRIR ক্লিয়ারিং এখানে ডেবিট, এখানে ক্রেডিট, নালিফাই হয়ে গেল। ওটা রইলো কি ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডর। মিলছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, মিলছে। তো আমাদের এই প্রসেসটা চালানোর জন্য SAP তে, কারণ গুড রিসিভের একটা আলাদা প্রসেস লাগে, একটা আলাদা ট্রানজাকশন লাগবে মনিটরিং এর জন্য, ইনভয়েসের একটা আলাদা মনিটরিং এর জন্য লাগবে, ট্রানজাকশন লাগবে। সেজন্য আমরা GRIR ক্লিয়ারিং বলে অফসেটিং অ্যাকাউন্ট ইউজ করি। এটার ব্যালেন্সটা যখনই আমার ইনভয়েসটা রিসিভ হয়ে যাবে এটার এগেইনস্টে, এই গুডস রিসিভের এগেইনস্টে, মানে টাকা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমার GRIR নালিফাই হয়ে যাবে। ওকে, হ্যাঁ নালিফাই হয়ে যাওয়ার পরেও সুমন্ত তুমি যদি করে থাকো, বলছো মিগো করে থাকো, এটার ট্রানজাকশন হচ্ছে মাইরো। হ্যাঁ, কি কোড মাইরো। তো সুমন্ত যদি তুমি করে থাকো তাহলে F.13 করেছো?
সুমন্ত F.13 সুমন্ত হচ্ছে না, আমার ডাউট আছে ও সামনে আছে কিনা সিস্টেমে। মেসেজ করো দেখি। ঠিক আছে, তাই হোক। ও সামনে নেই সিস্টেমে। আচ্ছা, তো এটার হওয়ার পর তোমার জিআরআইআর এর যদিও বা ক্লিয়ার হয়ে যায়, জিআরআইআর এর ব্যালেন্স পড়ে থাকে, আমাদের যত স্টকের ব্যালেন্স আছে ওটা আমাদের ম্যানুয়ালি এন্ড ইউজাররা ক্লিয়ার করে F.13 দিয়ে। ওটা দেখিয়ে দেবো যখন করবো। তো যখন ইনভয়েস চলে এলো, তার মানে দেখো আমার ডেবিট ক্রেডিট নালিফাই ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডর হয়ে গেল। এবার আমরা পেমেন্ট করব। হ্যাঁ পেমেন্টের জার্নাল এন্ট্রি কি? খুব ইজি। কি জার্নাল এন্ট্রি? ভেন্ডর অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ভেন্ডর অ্যাকাউন্ট ডেবিট টু ক্লিয়ার? এটা তুমি ম্যানুয়ালি F-53 দিয়েও করতে পারো আর F-110 দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ তাহলে এবার নেক্সট ফেজটা আমরা যাই। এই নেক্সট ফেজটার এফআইএমএম ইন্টিগ্রেশন যারা অন্য ইনস্টিটিউট থেকে করেছে, মানে ওরা এই নেক্সট ফেজে যায় না। নেক্সট ফেজে একদমই যায় না। বাট তুমি যদি নেক্সট ফেজটা না করো, তোমার পুরো সাইকেলটা বুঝতে অসুবিধা হবে। দেখো এখানে আমার র মেটেরিয়াল, মানে আমার এখানে এই প্রসেসে কি বেরিয়ে এলো, এখান থেকে আমার র মেটেরিয়াল প্রকিউর হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তার মানে আমার র মেটেরিয়ালের স্টকটা কি হলো? র মেটেরিয়ালের স্টক বেড়ে রয়েছে তো? হ্যাঁ বেড়ে রয়েছে। হ্যাঁ র মেটেরিয়ালের স্টক আমার এখন বেড়ে আছে। এবার এই র মেটেরিয়ালটাকে তুমি মাথায় মাখবে না গায়ে মাখবে, কি করবে? এই র মেটেরিয়াল প্রোডাকশনে যাবে। প্রোডাকশনে যাবে, কারেক্ট। তাহলে প্রোডাকশনে যদি যায়, তুমি প্রোডাকশনে র মেটেরিয়ালটাকে ইস্যু করছো, তাই তো? প্রোডাকশন ডিপার্টমেন্টে হ্যাঁ করে বোঝো, হ্যাঁ প্রোডাকশন ডিপার্টমেন্টে তুমি র মেটেরিয়ালটাকে ইস্যু করছো। তার মানে তোমার যে র মেটেরিয়ালের স্টকটা, ওই র মেটেরিয়ালের স্টকটা কি হবে, বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে আমরা দিই টু ইনভেন্টরি অ্যাকাউন্ট। ক্লিয়ার? হ্যাঁ ডেবিটে কি দেবো? টু প্রোডাকশন। প্রোডাকশন। ঠিক আছে, এই টার্মটা তোমরা জানো না, বলে দিচ্ছি। র মেটেরিয়াল কনজাম্পশন, র মেটেরিয়াল কনজাম্পশন অ্যাকাউন্ট।
ক্লিয়ার? তাহলে র হ্যাঁ হ্যাঁ মেটেরিয়াল আমরা কনজিউম করছি প্রোডাকশনের জন্য। প্রোডাকশনের জন্য র মেটেরিয়াল আমরা কনজিউম করছি। হ্যাঁ স্যার। সেই জন্য র মেটেরিয়াল কনজাম্পশন অ্যাকাউন্ট ডেবিট হলো, আর আমরা আমার যে র মেটেরিয়াল স্টকটা ওখান থেকে ইনভেন্টরি নিচ্ছি বলে আমার স্টকটা কমে গেল, তো আমার ক্রেডিট হয়ে গেল। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার তোমার প্রোডাকশন হয়ে গেল। প্রোডাকশন হয়ে গেল মানে তোমার এবার ফিনিশ গুডস এ তুমি ফিনিশ গুডস এর স্টকটাকে বাড়বে, ফিনিশ গুডস এ ঢোকাচ্ছ। হ্যাঁ তাহলে তোমার ফিনিশ ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট দিলাম টু, এখানে একটা র মেটেরিয়াল হয়ে গেল। না, র মেটেরিয়াল হবে না, র মেটেরিয়াল গল্প শেষ এখানে। এখানে যে ফিনিশ যে ইনভেন্টরিটা হলো ডেবিট হচ্ছে, এটা কার এগেনস্টে হচ্ছে? এটা এটা হচ্ছে তোমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটা হচ্ছে তোমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে। মানে আমার ম্যানুফ্যাকচার করতে ওই প্রোডাক্টটা, এই যে আমি ফিনিশ প্রোডাক্ট, তো হ্যাঁ এই ফিনিশ প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে কত টাকা খরচা হয়েছে। আচ্ছা হ্যাঁ। তো আমরা যখন হুম কস্ট শিট করেছিলাম তখন করেছিলাম র বা ওপেনিং স্টক প্লাস র মেটেরিয়াল পারচেজ মাইনাস ক্লোজিং স্টক ইকুয়ালস টু ইয়োর প্রাইম কস্ট। কোন কস্ট। হ্যাঁ তারপরে তোমার ওভারহেডস অ্যাড করেছিলাম, ফ্যাক্টরি ওভারহেডস, ইনডাইরেক্ট কস্ট, অ্যাকচুয়ালি প্রাইম কস্ট, ডাইরেক্ট কস্ট অ্যাড করার পর প্রাইম কস্ট আসে। তারপর যত তোমার ইনডাইরেক্ট কস্ট রয়েছে, ফ্যাক্টরি ওভারহেড, ইলেকট্রিসিটি, হ্যান ত্যান যত কিছু আছে, সবকিছু অ্যাড করার পর কি আসতো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। হ্যাঁ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে যখন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাড করতাম তখন আমাদের আসতো কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ স্যার মনে পড়ছে তো? এবার হ্যাঁ আমি স্যার। সেলস দিয়ে মাইনাস করতাম, আমার প্রফিট বেরোতো। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার যখনই ফিনিশ ইনভেন্টরি আসছে তো আমার বাই ডিফল্ট দেখো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার চলে আসছে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হয়ে গেল মানে ফিনিশ ইনভেন্টরি হয়ে গেল মানে আমার ফিনিশ প্রোডাক্টস তৈরি হয়ে গেছে। ফিনিশ প্রোডাক্টস তৈরি হয়ে গেছে, এবার আমরা সেল করব এটাকে। হুম সেল করব, একটু দাঁড়াও, ফোনটা একদম চার্জ, একটু দাঁড়াও, এক মিনিট আমি আসছি, ফোনটা চার্জ।
বুঝতে পারছো? হ্যাঁ স্যার। Okay. তাহলে কি হলো, আমার ফিনিশ ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট হলো টু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এবার এটাকে তোমাকে সেল করতে হবে, রাইট? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার চলে এসেছে, মানে তোমার সেল করতে হবে। সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তোমার বাই ডিফল্ট অ্যাড হয়ে যাবে যখন তোমার কস্ট অফ গুডস সোল্ড আসবে, একটু পরেই বুঝতে পারবে। ওকে, কস্ট অফ গুডস সোল্ড যখন ডিটারমিনেশন হবে তখন বাই ডিফল্ট সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অ্যাড হয়ে যায়। দেখো এবার আমার তো কস্ট অফ গুডস মানে ফিনিশ প্রোডাক্টস তৈরি হয়ে গেল তো, ইয়েস নো? হ্যাঁ হ্যাঁ স্যার। বেচবো তো এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যেই বেচা আসবে সেখানে কাস্টমার চলে আসবে, কারেক্ট? তাহলে আমার যখন কোনো র হ্যাঁ। মেটেরিয়াল প্রকিউর মানে আমি যখন কিছু কিনতে চাইছি তখন আমি পারচেজ অর্ডার রেজ করছি। যখন কেউ আমার থেকে কিনতে চাইবে কি রেজ করতে হবে, কি আসতে হবে আমার কাছে? সেল সেলস পারচেজ অর্ডার। অর্ডার। পারচেজ ও অর্ডার, হ্যাঁ, সেলস অর্ডার, সরি সরি সরি, সেলস সেলস অর্ডার। অর্ডার। হ্যাঁ। সেলস অর্ডার। ও কি হবে জার্নাল এন্ট্রি? সেলস অর্ডারও তো একটা ইনফরমেশন হবে। ইনফরমেশন, ভেরি গুড। সেলস অর্ডারের কোনো ইনফরমেশন জার্নাল এন্ট্রি হয় না। সেকেন্ড আমরা করেছিলাম গুডস রিসিভড, রাইট? সেখানে এফআইএমএম ইন্টিগ্রেশনে হ্যাঁ এখানে কি হবে? গুডস ইস্যুড। তাহলে গুডস ইস্যু হলে আমার ফিনিশ প্রোডাক্টস এর স্টক কি হবে, বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। গুড। তাহলে টু ফিনিশ গুডস দিতে পারি। ডেবিট কি হবে? এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট হওয়া উচিত। কাস্টমার হবে না, অ্যাপারেন্টলি ঠিকই বলেছো, কিন্তু মানে ঠিক নয়। কাস্টমার ক্লিয়ারিং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখানে হবে। হবে না। কাস্টমার না, কাস্টমার অ্যাকাউন্ট হবে না এখানে, ঠিক বলনি, সরি। এখানে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট। ওকে, তিন নম্বরে আসছে, তাহলে গুডসটা কার কাছে যাচ্ছে? গুডসটা কার কাছে ইস্যু করছি? কার কাছে করছি? বিলিং হচ্ছে তো, হ্যাঁ। গুডস ইস্যু বা ডেলিভারি বলে, ঠিক আছে? বিলিং হচ্ছে। আচ্ছা, এটা ট্রানজাকশন কোড হচ্ছে VL01N। এরপর হচ্ছে বিলিং VF01। এটার আসবে কাস্টমার অ্যাকাউন্ট
ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। দেখো FIMM ইন্টিগ্রেশনের সময় কিন্তু কোনো পারচেজ অ্যাকাউন্ট আসেনি, এসেছিল? কোনো পারচেজ অ্যাকাউন্ট এসছে? না। না। কিন্তু এখানে সেলস অ্যাকাউন্ট এসছে। এগুলো কিছু কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে। পারচেজ অ্যাকাউন্ট SAP তে হয় না, সেলস অ্যাকাউন্ট হয়। আচ্ছা। ওকে, তো এখানে আমার কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট, কারণ কাস্টমারের কাছে স্টক যাচ্ছে, টু সেলস অ্যাকাউন্ট। ক্লিয়ার? হুম। এগুলো কিন্তু সব ইন্টারভিউতে ধরবে। এটা কিন্তু এমনই একটা পার্ট কি বাই ডিফল্ট FIMM ইন্টিগ্রেশন আর FISD ইন্টিগ্রেশন জিজ্ঞেস করবে। তুমি যদি এই সাইকেলটা বলতে পারো, সবাই বলে এইটুকু, ক্লাসে শেখায়ও এইটুকু, FIMM FISD, মধ্যিখানেরটা বাদ। তুমি যদি এই সাইকেলটা পুরো বলতে পারো, ও কিন্তু একদম স্যাটিসফাইড থাকবে ইন্টারভিউ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। 4 হচ্ছে কি পেমেন্ট হবে। পেমেন্ট তাহলে কার হবে? আমরা পাবো তো। তাহলে হ্যাঁ। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার তো? হ্যাঁ। কিন্তু স্যার বলো। মানে এসডি টা একটু কনফিউজ হচ্ছে, কেন কি ফার্স্ট হলো কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট ডেবিট টু ফিনিশ গুড, যেখানে গুডস ডেলিভারি হলো। কারেক্ট। ওকে, তারপরে আসলো বিলিং কাস্টমার অ্যাকাউন্ট টু সেলস। মানে কি হয়, সেলস অ্যাকাউন্টিং প্রিন্সিপালে চলে যাও। পারচেজ অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট কি কোন দিকে বসে? ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে? পারচেজ কোন সাইডে, ক্রেডিট আর সেলস কোন সাইডে বসে? না মানে আমার মানে জার্নাল এন্ট্রিতে জন্য বলছিলাম, বলছি কস্ট অফ গুডস সোল্ড এ কস্ট অফ গুডস সোল্ড আসবেই। কস্ট অফ গুডস সোল্ডটাই তো তোমার, এটা তো তুমি প্রোডাকশন হলো। না মানে ফিনিশ গুডস তো তাহলে আমার অ্যামাউন্ট পড়েই থাকবে সব সময়। মানে ফিনিশ গুডস এ কি করে অ্যামাউন্ট পড়ে থাকবে? তোমার তো ইনভেন্টরি কমে গেল। ইনভেন্টরি কমানোর জন্যই তো ফিনিশ গুডস দেওয়া হলো। এইখানে এইখানে এই যে এখানে যে ইনভেন্টরি আমরা মারলাম প্রথমে, এই ইনভেন্টরিটার কি ব্যাপার? এই ইনভেন্টরি তো ফিনিশ গুডস হয়ে গেছে। ফিনিশ গুডস হয়ে গেল। তো এইটাকে যখন আমি এখানে ক্লিয়ার এখানে পাঠালাম, তাহলে তাহলে ওর ওর কি হলো? ওটা ওই র মেটেরিয়ালের ইনভেন্টরিটা কি হলো? ওর র স্টকটা মেটেরিয়াল। হ্যাঁ। তাহলে এখানে যদি আমি গুডস ইস্যু করি আর ফিনিশ গুডস কে ক্রেডিট রাখি, তাহলে আমার হ্যাঁ এর স্টকটা কমে গেল তো, কারণ আমার এইখানে তো স্টক বেড়েছে। হ্যাঁ এই যে এখানে ফিনিশ ইনভেন্টরি স্টক বেড়েছে তো। হ্যাঁ। কিন্তু স্যার কস্ট অফ গুডস সোল্ড এর যে টাকাটা, ওইটা কোথায় হিট করবে? ওটা তো মানে কস্ট। ওই জিএল এ তো কেন, এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং এর টাকা কোথায় হিট করবে? হ্যাঁ এটা তো একটা অ্যাকুমুলেটেড কস্ট। একটা অ্যাকুমুলেটেড আচ্ছা। কস্ট তো। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, হ্যাঁ কস্ট শিটে চলে যাও। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কিভাবে ডিটারমাইন হলো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ডিটারমাইন করতে রাইট। গেলে তোমাকে কন্ট্রোলিং এর প্রোডাক্ট কস্টিং এ নেমে আসতে হবে। আচ্ছা। যেখানে যেখানে তোমার প্রোডাক্টের কস্টিংটা ডিটারমাইন করা হবে।
আচ্ছা। কস্ট শিট তো তোমার প্রোডাক্ট কস্টিং। হুম। প্রোডাক্ট কস্টটা করে লেবার মেশিনারি ফেশিনারি সবকিছু অ্যাড করে, যে সুমন্ত একটু আগে বলছিল স্যার কস্টটা কিভাবে আমরা আনবো, সেই কস্টটা এমনি এমনি হয় না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এমনি এমনি হ্যাঁ। হয় না কি আমি এটার কোনো বড় কোম্পানিতে এরকম হয় না কি আমি ধরো এখানে কোনো শাড়ির ব্যবসা করছে কেউ, কি আমি দোকান থেকে গেলাম একটা 1000 টাকার শাড়ি কিনে এনে এখানে 1500 টাকায় বেচে দিলাম বা 2000 টাকায় বেচে দিলাম। দিস ইজ নট লাইক দ্যাট। এখানে তুমি যদি সেই শাড়িটা কেনো, হ্যাঁ ফার্স্ট অফ অল এখানে শাড়ির মানে কেনা তো ছেড়ে দাও, এখানে ওই সুতো সুতো কিনতে লাগবে, তার সাথে তোমার লেবার লাগবে, যে ফ্যাক্টরিতে বুনবে সেই ফ্যাক্টরির রেন্ট লাগবে, যে মেশিনটা দেবে সেই মেশিনটা কস্টিং লাগবে, র মেটেরিয়ালের কস্ট লাগবে, সমস্ত কিছু অ্যাড হয়ে একটা পার ইউনিট অ্যাড হয়, শুধু টোটালে নয় কিন্তু পার ইউনিট। আমরা করেছিলাম কস্ট শিট মনে করো, হ্যাঁ হ্যাঁ, কস্টটা লাস্টে তো 5 ইউনিট দুটো বের করতে দুটো হবে। কলম করতাম, একটা হচ্ছে অ্যামাউন্ট আর একটা হচ্ছে পার ইউনিট। হ্যাঁ তো পার ইউনিট কস্ট বার করতে হবে, তবে একটা প্রোডাক্টের পুরো সেই পার ইউনিট কস্ট গুলো জুড়ে একটা প্রোডাক্টের কস্টিং বেরোবে। ইয়েস অর নো? হ্যাঁ 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 স্যার। তাহলে যখন আমরা এই সমস্ত কস্টিং গুলো জুড়ছি, আর এগুলো হুম। এগুলো এমনি 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 লেবারের কস্ট এমনি এমনি চলে আসে না, এগুলোর পুরো একটা সাইকেল হয়। এগুলোকে এগুলোকে বলা হয় তোমার স্ট্যান্ডার্ড কস্ট এস্টিমেট। আমরা কস্ট এস্টিমেট করি, এটা একটা প্রসেস আছে, এটা কন্ট্রোলিং এ রান করতে হয়। এই জন্য কন্ট্রোলিং কনসালটেন্টদের প্রচুর ডিমান্ড মার্কেটে। ওকে। তো সেই জিনিসগুলো ওরা পুরো কনফিগার করে যাতে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের দামটা ওঠে, মানে সমস্ত কিছু অ্যাকুমুলেট হয়ে গিয়ে এই জার্নাল এন্ট্রিটা পোস্ট হবে। যেই এটা পোস্ট হবে তখন এই প্রসেস শুরু হয়ে যাবে, কারণ এটা তখন ওয়্যার হাউসে চলে যাবে, এই প্রসেস শুরু হয়ে যাবে। এবার এই প্রসেসের মধ্যেও প্রসেস আছে, এই যে গুডস ইস্যু করছি, গুডস ইস্যু কোথা থেকে করব, কিভাবে করব, কাস্টমারকে আমি তো ট্রান্সপোর্ট দিয়ে পাঠাবো নাকি হাতে কি করে পাঠাবো, কিছু তো কিছু একটা মিনস লাগবে পাঠানোর জন্য। হ্যাঁ। কুরিয়ারে পাঠাবো বা ট্রান্সপোর্টে পাঠাবো, যেটাই পাঠাবো ওটারও তো কস্টিং আছে। হুম। ওই কস্টটা কিভাবে আসবে? এক্স্যাক্টলি। অনেকে এই কস্ট অফ গুড সোল্ড এর মধ্যে ঢুকিয়ে দেয়, অনেকে এসএপি ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট বলে একটা মডিউল আছে, ট্রান্সপোর্ট কস্টটাকে পুরো আলাদা করে রাখে, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট হচ্ছে। হ্যাঁ। ওটা রিপোর্টিং এ দেখায় আলাদা করে। হুম। তো সেইভাবেই যখন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং বা ডিস্ট্রিবিউশন যাই কস্ট হচ্ছে, এই যে ডিস্ট্রিবিউশন কস্ট যদি হয়ে যায়, যদি অ্যাড হয়, তখন আমার এই কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে আসছে। হ্যাঁ একে আমি ফিনিশ গুডস এর সাথে দিয়ে দিলাম, তাহলে আমার এখানে ফিনিশ গুডস ডেবিট হয়েছিল, এই যে ডেবিট, হ্যাঁ, ওখানে ডেবিট হয়েছিল। হ্যাঁ, এখানে আমার ক্রেডিট হলো, ব্যালেন্স ক্রেডিট হলো। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। এবার হচ্ছে আমি স্ক্রিনটা অফ করছি, কার এসএপি আছে একটু ওপেন করো। অভিরূপ। হ্যাঁ 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 হ্যাঁ, করছি। এসএপি ওপেন করো। পাসওয়ার্ডটা দেবজিৎ একবার পাসওয়ার্ডটা বলো। ক্যাপিটাল এম, হ্যাঁ
AR এক মিনিট এইখানে। হ্যাঁ SH হ্যাঁ AL হ্যাঁ 0987 আর দেবজ্যোতি 01 সাইডে একটা ইয়ে পড়ে গেছে, ওটা সরিয়ে দে। কি পড়ে গেছে? আচ্ছা না, হ্যাঁ দিয়ে দে। ও ও এক মিনিট এক মিনিট, আমি দেখে করে নিচ্ছি। এক মিনিট sir। এই মার্শালের আগে অ্যাট দ্য রেট। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার যাও OBYC। So this is the only configuration that we do from FI standpoint. FI functionalরা শুধু এই কনফিগারেশনটাই করে FIMM ইন্টিগ্রেশনের। দেখো এখানে আছে নিচে BSX ইনভেন্টরি পোস্টিং, হ্যাঁ হলো এটাকে চার্ট অফ অ্যাকাউন্ট দেবে। দেবজ্যোতি GM DM07। 07। ওকে 07 না। ও আচ্ছা আচ্ছা। এখানে জাস্ট তুমি সেভ করবে, সেভ, হ্যাঁ করলেই এখানে অ্যাকাউন্ট চলে আসে। এই অ্যাকাউন্টে তোমার একটা GL অ্যাকাউন্ট ইনভেন্টরি অ্যাকাউন্ট বলে ক্রিয়েট করতে হবে। কারণ জার্নাল এন্ট্রি করছি তো, হ্যাঁ তাহলে জার্নাল এন্ট্রিতে হ্যাঁ যে অ্যাকাউন্টগুলো ইউজ করবো ওই অ্যাকাউন্টগুলো এখানে রাখতে হবে। এটা হচ্ছে অটোমেটিক পোস্টিং এর মতো, তোমাকে কিচ্ছু করতে হবে না। বাড়িতে আমরা মিগো পোস্টিং করব, হ্যাঁ দেখিয়ে দেবো। মিগো পোস্টিং করব তো এই অ্যাকাউন্ট হিট করবে, মাইরো পোস্টিং করব তো WRX বলে একটা অ্যাকাউন্ট হিট করবে। ব্যাক করো, নিচে যাও, ওই WRX লাস্ট ওই সেকেন্ড। নিচে রাখে GRIR ক্লিয়ারিং অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ তাহলে GRIR ক্লিয়ারিং অ্যাকাউন্ট বলেও একটা অ্যাকাউন্ট করবে। তো ইনভেন্টরি অ্যাকাউন্ট তোমার অ্যাসেটের মধ্যে যাবে যখন GL ক্রিয়েট করবে, ক্লিয়ার। আর GRIR ক্লিয়ারিং অ্যাকাউন্ট লাইবিলিটিতে ক্রিয়েট হবে, আর পোস্ট অটোমেটিক্যালি অনলি দুটোতেই টিক হবে। ওকে ক্লিয়ার। হ্যাঁ আর আচ্ছা GRIR ক্লিয়ারিং এর সময় ওপেন আইটেম ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট টিক হবে। আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ ওপেন আইটেম। আচ্ছা ওপেন আইটেম ম্যানেজমেন্ট GL খুলবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ কথাটা কেটে গেল। হ্যালো। হ্যাঁ আমি হ্যালো, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ও না শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার তাহলে ঠিক করছে স্যার তাহলে। কি হলো? নেটওয়ার্ক।
স্যারের ভয়েস আসছে না? ও কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলুন। এবার পাচ্ছি। এই কানেকশন চলে গেছিল, লাইট চলে গেছে। তো জিআরআই এর ওপেন আইটেম ক্লিয়ারিং রাখতে হবে, কারণ তোমার ওটা শেষে বলছিলাম না F.13 দিয়ে ক্লিয়ার করতে হয়, হ্যাঁ ওটা ওপেন আইটেম হ্যাঁ 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 ওটাই আউটস্ট্যান্ডিং এর মতো একটা ব্যাপার। ওকে, এইবার তোমাদের যেটা মেইন, এবার কিন্তু ক্লাস একদম শেষের দিকে, হ্যাঁ আর মাত্র দুটো ক্লাস সামনের দিনে এর প্রসেসটা হবে সিস্টেমে, আর তারপরে এন্ডিং ক্লাস হবে, পুরো প্রজেক্টের সিনপসিস দেওয়া হবে। ঠিক আছে? স্যার আপনি একটা প্রজেক্ট দেবেন বলেছিলেন আমাকে। হ্যাঁ, দিয়ে দেবো, শেষেই তো দেবো, এসে গেছে টাইম। এবার FIMM ইন্টিগ্রেশনের আগে তোমাকে MM এর বেসিক কনফিগারেশন করতে হবে, যেমন প্ল্যান্ট ক্রিয়েট করতে হবে, কোম্পানি কোডের সাথে প্ল্যান্ট অ্যাসাইন করতে হবে, ভ্যালুয়েশন এরিয়া দেখতে হবে, পোস্টিং পিরিয়ড FIMM এর করতে হবে। তো এটা আমার প্রতিটা স্টুডেন্ট নিজেরা করে কনফিগারেশন, কারণ এটা আমার পক্ষে করা সম্ভব না, প্রচুর বড় কনফিগারেশন থাকে। কনফিগারেশন গুগলে ভালো ভালো নোটস আছে, পুরো কনফিগার করে একটা পিও ক্রিয়েট করে আনবে নেক্সট দিন। আচ্ছা তোমরা অনেক এগিয়ে এসছো, যদি না করতে পারো খুব দুঃখের ব্যাপার, কিচ্ছু নেই, দেখে দেখে কনফিগারেশন করা। হ্যাঁ স্যার করুন। আচ্ছা ওকে স্যার। MM এর কনফিগারেশন বাই এনি চান্স করে আসতে হবে, যদি না করতে পারো নেক্সট ক্লাস হবে না, কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ স্যার। আর দেবজ্যোতি সিস্টেমে করছে বলে দেবজ্যোতি করবে এরকম নয়, সবার কিন্তু MM এর কনফিগারেশন, ইনিশিয়াল যে MM কনফিগারেশন হয় পিও পোস্ট করার জন্য, বেসিক কনফিগারেশন, এই কনফিগারেশনটা সবাই করে আনতে হবে, নাহলে কিন্তু নেক্সট ক্লাস হবে না। মাইন্ড ইট। ওকে, ওকে স্যার। আজকের ক্লাস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভালো লেগেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই লজিকটা মাথার মধ্যে রেখে দেবে। ঠিক আছে, চলো তাহলে আজকের দিনের জন্য লেটস ক্লোজ দিস। নেক্সট দিন কিন্তু MM ইন্টিগ্রেশন না করে আসবো না, MM ক্রিয়েট করে আর এই ইন্টিগ্রেশনটা করে OBYC করে। আচ্ছা ইনভেন্টরি Okay, sir. অ্যাকাউন্ট অ্যাসেট সাইডে হবে, পোস্ট অটোমেটিক্যালি অনলি টিক হবে, জিআরএ এর ক্লিয়ারিং অ্যাকাউন্ট লায়াবিলিটি সাইডে হবে, পোস্ট অটোমেটিক্যালি অনলি টিক হবে, প্লাস ওপেন আইটেম ম্যানেজ টিক হবে। ক্লিয়ার? আচ্ছা ওকে স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। ওকে ওকে, চলো বাই। বাই স্যার। স্যার টাটা।